স্বাগত সবাইকে অঞ্জনের জগতে। আমরা আজকে আছি আবার এসকেলেটেড ওয়েলথে কল্লোল বাবুর সাথে। নমস্কার স্যার। নমস্কার অঞ্জন। আমরা সবাই জানি কল্লোল ঘোষ মহাশয় হচ্ছেন যে আমাদের ওয়েলথ ফিনান্স অ্যাডভাইজার। আমি ওয়েলথটা বললাম, ওয়েলথ একটা বিস্তারিত ব্যাপার, ওনার কাছেই শিখেছি। ফিনান্সিয়াল অ্যাডভাইজার বলি আমরা ম্যাক্সিমাম বুঝি। কল্লোল বাবু, আজকে একটা খুব স্পেসিফিক জিনিস প্রশ্ন করবো, কারণ যেটা এসেছে কয়েকদিন কতগুলো প্রশ্ন এসেছে। মিউচুয়াল ফান্ড আমরা সবাই এখন শুনেছি। এবার মিউচুয়াল ফান্ড নিয়ে মানুষের অনেক রকম ধারণা আছে, অনেক রকম ভয় আছে, ভীতি আছে, আবার অনেকেই মিউচুয়াল ফান্ড করেন। একটু যদি আপনি বলেন। মিউচুয়াল ফান্ড হচ্ছে অঞ্জন যে ইটস এ কমন পুল অফ ফান্ড। পুল শব্দটা PWOL ইউজ করতে পারেন, PULL ইউজ করতে পারেন। তার কারণ হচ্ছে আমরা মিউচুয়াল ফান্ড বলতেই বুঝি যে এটা বোধহয় স্টক মার্কেট বা ইকুইটি মার্কেটে ইনভেস্টমেন্ট হবে, এবং আমাদের কমন বাঙালি সাইকোলজি হচ্ছে ইনভেস্টমেন্টটা সোনাতে করা আর বাড়িতে করা। আমার বাবাকেও দেখেছি জীবনের সব পুঁজি নিয়ে বাড়ি কেনার চেষ্টা, দুই দিদির বিয়ে। তো এরকম কোনো ব্যাপার নেই অঞ্জন যে শুধু ইকুইটিতেই ইনভেস্টমেন্ট হয়। মিউচুয়াল ফান্ডে ডেটেও ইনভেস্টমেন্ট হয়, যেখানে রিস্ক অনেকটাই কম। বন্ডে ইনভেস্টমেন্ট হয়, যেখানে রিস্ক ইজ জিরো। তো সেক্ষেত্রে যদি ইকুইটি নিয়ে ভাবেন, সেটার যে রিস্কটা আছে, যে আমি যে লগ্নিটা করলাম সেই লগ্নিটা আমার কাছে ফেরত আসবে তো। কারণ যে কোনো ইনভেস্টমেন্টের তিনটে সাইড হয়। আপনি যখন ইনভেস্টমেন্ট করেন, আমি যখন ইনভেস্টমেন্ট করি, বা আমার দর্শক বন্ধুরা যখন ইনভেস্টমেন্ট করবেন, তাদের প্রথম প্রশ্নটা হয় যে কোনো ইনভেস্টমেন্টে, হাউ মাচ দ্য ইনভেস্টমেন্ট ইজ সিকিউরড। কতটা সিকিউর, পয়সা ফেরত পাবো তো অঞ্জন? আপনাকে অনেকে জিজ্ঞেস করেন। মিউচুয়াল ফান্ড তো সাহি হ্যায় সব জায়গায় আসছে। আর দ্বিতীয়টা থাকে হচ্ছে, ইনভেস্টমেন্ট করলাম, লকড হয়ে যাবে না তো? তার মানে লিকুইডিটি কতটা, আমি টাকাটা বার করতে পারবো কিনা। ওটা কি লকড বলি আমরা? আমরা লক বলি, আমরা লিকুইডিটি বলি। লিকুইডিটি কতটা। আপনি ইনভেস্ট করলেই যখন আপনাকে বলা হবে 15 বছরের জন্য এটা লকড, তার মানে লিকুইডিটি অ্যাভেলেবেল নয় আপনার কাছে অঞ্জন। সেক্ষেত্রে আপনার একটা চিন্তার কারণ থাকে। থার্ড যেটা থাকে সেটা হচ্ছে রিটার্ন। এই তিনটের ভিত্তিতেই ইনভেস্টমেন্ট হয়। এবার আপনি যখন ইকুইটিতে ইনভেস্টমেন্ট করছেন, মিউচুয়াল ফান্ডের সুবিধা এটাই, আপনি ইকুইটিতে করলে কোনো আপনার টাকার একটা পরিমাণ আছে, তার একটা মাপ আছে। সবাই তো প্রচুর টাকা নিয়ে নামতে পারবে না, এবং নামতে গেলেও তাদের ভয় লাগবে যে কতটা সিকিউর। তার জন্যে প্রচুর পড়াশোনা দরকার, যে আমি যে কোম্পানিতে রাখছি টাকাটা, তাদের ফিউচার চিন্তাধারা কি, তাদের ব্যবসাটা কি। কি হয় না, ওই অমুক লোক একটা অমুক কোম্পানিতে পয়সা লাগিয়েছে এবং সেটা 3 বছরে ডবল হয়ে গেছে, তাহলে আমাকেও সেই কোম্পানিতে লাগাতে হবে বা সেই মিউচুয়াল ফান্ডে লাগাতে হবে। সেটা সঠিক না। যেহেতু এটা সঠিক না, সেহেতু লোক ভয় পায়। কারণ অনেক সময় 3 বছর বাদে হয়তো কোম্পানিটা ডিক্লেয়ার হয়ে গেছে, অন্য কোনো ডেটে ডুবে গেছে। AAA কোম্পানিও হয়েছে, আমরা ডিএ নাম করতে চাইছি না, এটা তো না, আমরা করবো না। AAA রেটেড কোম্পানি, যে রেটিং অর্গানাইজেশন গুলো আছে, তারা AAA রেটেড দেওয়ার পরেও আমরা দেখেছি লোকের ফিক্সড ডিপোজিট সেই কোম্পানিতে আটকে গেছে, এবং আজও কেস চলছে, এবং লোকজন টাকা ফেরত পায়নি। কি হয়েছে, ওই কোম্পানিটা ভালো, ট্রিপল রেটিং ইন্ডাস্ট্রি দিয়েছে, AAA রেটিং, অতএব দিলাম। সঠিক না। অতএব আপনি যখন ইকুইটিতে লাগাচ্ছেন, তখন হয়তো 3টে স্টকে লাগাতে পারবেন, 5টা স্টকে লাগাতে পারবেন, খুব জোর হলে 10টা স্টকে লাগাতে পারবেন। তারপরে তো হবে না, কারণ আপনার তো মাপ আছে টাকা। সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ডে রিস্কটা অনেক রিডিউস হয়ে যায় যখন আপনি ইকুইটিতেও লাগাচ্ছেন। কারণ যে কোনোটা একটা ফান্ডে মিনিমাম 20 থেকে 25টা ইকুইটিতে লাগানো হয়। এবার ফান্ড ম্যানেজার যিনি এটাকে পরিচালনা করেন, যিনি ম্যানেজ করেন, তার আন্ডারে ধরুন 30 জন রিসার্চ অ্যানালিস্ট রয়েছে। তারা রিসার্চ করে ফান্ড ম্যানেজারকে দেয়। ফান্ড ম্যানেজার তার নিজস্ব
বিবেচনা দিয়ে ভেবে দেখেন যে করা উচিত কি উচিত না। তারা কোম্পানির সঙ্গে কথা বলেন যে তার ফিউচার স্টেপিংস কি, কোম্পানি কিভাবে এগোচ্ছে, গভর্নেন্সের রুল কি আসতে পারে বা কি এসছে, এবং তার ব্যালেন্স শিট স্টাডি করা, কতটা কোম্পানি ডেট ফ্রি মানে ধার কতটা কম নেওয়া আছে, কিভাবে হ্যান্ডলিং হচ্ছে, ক্যাপেক্স ইনভেস্টমেন্ট হচ্ছে কিনা মানে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট হচ্ছে কিনা, নতুন মেশিনারিজ, কারণ দিন তো বদলাচ্ছে অঞ্চল, অনেক ফাস্ট বদলে যাচ্ছে, সেগুলোতে কোম্পানির ফিউচার প্রসপারিটি কি, হুম। এইসব ভাবনা চিন্তা করার পর হয়তো 500 স্টক থেকে হয়তো উনি 25টা বা 30টা তুলবেন। মানে অনেকটা পড়াশোনা যাচ্ছে। অনেকটা পড়াশোনা যাচ্ছে, সময় যাচ্ছে। এই পড়াশোনাটা আর সময়টা না দিয়ে এবং এই স্টাডিগুলো না করে যখন লোক ইকুইটিতে টাকাটা লাগান, সেখানে ডুবে যাওয়ার সম্ভাবনা প্রবল। মিউচুয়াল ফান্ডে এই রিস্কটাকে রিডিউস করা হয়েছে, অনেক কমিয়ে আনা হয়েছে, এবং কোনো একটা দুটো তিনটে বা 10টা কোম্পানিতে টাকাটা থাকছে না, কোম্পানি ধরুন 25টা 30টা 50টা 60টাতে থাকছে। তার মানে আপনার রিস্কটা ডিভাইড হয়ে যাচ্ছে। মানে একটা খারাপ করলো তো একটা আর ভালো একটা করলো, ভালো আবার করলো, সেই এটা অ্যাভারেজে মাঝামাঝি বেরিয়ে অ্যাভারেজ করবে। এবং আপনার এটাও খেয়াল রাখতে হবে, মিউচুয়াল ফান্ড আপনাকে একটা বিরাট কিছু রিটার্ন দিয়ে ফেলবে না। এই যে আপনি বললেন না অঞ্জন, একটা ভালো করলে আর একটা খারাপ করবে, সেই জন্য আপনার একটা অ্যাভারেজ রিটার্ন আছে। হুম। আপনি যদি এখানে 18% 25%-এর একটা রিটার্ন ভেবে কাজটা করেন, 12% ধরাই ভালো। হ্যাঁ। 6% আমাদের দেশের মোরাললেস ইনফ্লেশন, কখনো 5 কখনো 6 হুম হুম কখনো হুম 4, হুম হুম আর জিডিপিও আমাদের 5-6%। হুম। এটা তো আমরা এই জিডিপিটা কি, জিডিপিটা হচ্ছে এগ্রিকালচারাল প্রোডাক্ট, সার্ভিস প্রোডাক্ট, ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট সব মিলিয়ে যেটা হচ্ছে সেটাই জিডিপি। সেই জিডিপির রিটার্নটুকুনি তো আপনি পাবেন, আর ইনফ্লেশনের রিটার্নটুকুনি আপনি পাবেন। তাহলে 6-6 অ্যাভারেজে ধরছি, 6-6, তো 12। 10-12% হুম আপনি পারবেন। এবার যদি ফান্ড ম্যানেজারের একটা আলফা ক্রিয়েট করবেন, এই যে এত পড়াশোনা করে তাহলে হুম। অ্যাভারেজ আউট করবেন কিভাবে ফান্ড ম্যানেজার, সেই আলফাটা থেকে আপনি 1-2% আরো বেশি পেতে পারেন। তো 14-15%-এর বেশি কখনোই আপনার চিন্তা করা সেটা উচিত কিন্তু না। যথেষ্ট স্যার। যথেষ্ট। 12 ধরেই চলা ভালো, হ্যাঁ। এবং 12 এক্সপেক্ট করেই আপনার ফিনান্সিয়াল প্ল্যানিং গুলো করা ভালো। এবং ইকুইটি ছাড়াও আপনি অন্যান্য ডেট ইনস্ট্রুমেন্ট আছে মিউচুয়াল ফান্ডে, বন্ড ইনস্ট্রুমেন্ট আছে মিউচুয়াল ফান্ডে, রিস্ক জিরো লিকুইড ফান্ডে যেরকম সেভিংস ব্যাংকে টাকা থাকে তখন অঞ্জন আমরা 3% পাই কি হুম 4% পাই। লিকুইড ফান্ড বলে একটা ব্যাপার আছে, সেভিংস ব্যাংকে টাকা না রেখে সেখানে লিকুইড ফান্ডে রাখলে সেখানে আপনি 5.5 থেকে 6% রিটার্ন পেতে পারেন। অতএব এই মিউচুয়াল ফান্ড সেহি হয় যেরকম সেরকম, কারোর কথা শুনে করে দিলাম। 4 বছর আগে একজন কোনো একটা পার্টিকুলার মিউচুয়াল ফান্ডে টাকা রেখেছিলেন, আজকেও সেটা সেম টাকা জেনারেট করবে সেটা হয় না। এবং আপনার জন্য যে প্যান্ট বা শার্টটা ফিট করবে, আমার জন্য সেই প্যান্ট বা শার্ট ফিট নাই করতে পারে। হুম হুম। সেটা আপনার রিস্ক অ্যাপেটাইট, আপনার নিড, আপনার রিকোয়ারমেন্ট, আপনার গোল কি, সেগুলো দেখেই করা উচিত। এবং আজকে তো এই আপনার মুঠোফোনের সময় আর কি, আমি বারবার এটা বলি, অ্যাট দ্য কস্ট অফ রেপুটেশন, আপনি দেখেই নিতে পারেন কোন 5টা ফান্ড সবচেয়ে ভালো করছে। হুম হুম। সেটা রিস্কটা কিন্তু আপনি মাপছেন না। হ্যাঁ। সেই জন্যে আপনার একটা সঠিক গাইড দরকার। টিচার আপনি পেয়ে যাবেন, গুগল ক্যান বি আ টিচার, বাট আপনার গাইডটা প্রয়োজন, কারণ গাইড আপনার পথ নির্দেশ করবে কোনটা দরকার কোনটা দরকার নেই। আপনি স্কুলে গেলেন, টিচাররা কি বলতো, তুমি যদি 100 বার না বোঝো আমি 100 বার তোমায় বোঝাবো। তার মানে যখন একজন টিচার বা শিক্ষক তিনি বলে দিতে পারেন যে এটা ঠিক এটা ভুল, এটা ঠিক এটা ভুল, বা এই জিনিসটা এইরকম, কিন্তু গাইড আপনাকে পথ নির্দেশ করে নিয়ে যাবেন। আপনাকে সেই এভারেস্ট সামিটের গল্প বলেছিলাম, গুগল ম্যাপে এভারেস্ট সামিটের রাস্তা দেয়া থাকবে, কিন্তু কুম্ভু আইস ফলস আপনি কিভাবে পেরোবেন সেটার জন্য আপনার গাইড দরকার। হ্যাঁ। সেই এই গাইডেন্সটা নিয়ে যদি মিউচুয়াল ফান্ড করেন, মিউচুয়াল ফান্ড সাহি আছে। অসংখ্য ধন্যবাদ। তা কি বোঝা গেল যে আমাদের যিনি পথ নির্দেশক হবেন এই মিউচুয়াল ফান্ডে, সেটাকে কিন্তু সঠিক নির্বাচন করার দায়িত্ব কিন্তু
আপনাদের। আর কল্লোলবাবু যেভাবে আমাদের বোঝালেন এতে আমরা অনেকটা বুঝলাম। আর যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই করতে পারেন। ওনার অফিসের নাম্বারটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ অঞ্জন, দর্শক বন্ধুদেরও অনেক ধন্যবাদ। আর আপনাদেরকে বলি, আপনারা যারা অঞ্জনের জগৎ এই এপিসোডটা প্রথমবার দেখছেন অঞ্জনের জগতে, চাইলে একটু সাবস্ক্রাইব করুন, ভালো লাগবে। লাইক করুন, শেয়ার করুন, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কমেন্ট করুন। আর একটা প্রশ্ন যেমন বলে রেখেছি আপনারা করবেন, এবার থেকে একটা করে প্রশ্ন কল্লোলবাবু মহাশয় উত্তর আমাদের দেবেন। আর ততদিন ভালো থাকুন, ভালো রাখুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার আরেকটা কোনো এপিসোড নিয়ে কল্লোলবাবুর সাথে। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার।